দশভুজা আগমনের সপ্তাহ দুয়েক আগেই মুহুর্মুহ তোপধ্বনি দিয়ে শুরু হলো মল্ল রাজাদের কুলদেবী মৃন্ময়ীর আরাধনা। আকাশে পেঁজা সাদা তুলোর মতো মেঘ, সাথে বিভিন্ন স্থানে কাশফুলের দোলা জানান দিচ্ছে দেবী দশভুজার আগমন আসন্ন। তাই পুজোর ঢাকে কাঠি পড়তে এখনো সপ্তাহ দুয়েক বাকি। এরই মধ্যে উৎসবের মেজাজ বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারে। প্রায় 1000 বছরেরও বেশি প্রাচীন রীতি মেনে আজ থেকে দেবী মৃন্ময়ীর পুজো শুরু হলো। দেবী মৃন্ময়ী হলেন মল্ল রাজ পরিবারের কুলদেবী। সারা বছরই তিনি বিষ্ণুপুর শহরে রাজ পরিবারের যে মন্দির রয়েছে সেখানে অধিষ্ঠান করেন। দেবী দশভুজার আরাধনা শুরু হতে এখনো সপ্তাহ দুয়েক বাকি হলেও 1000 বছর প্রাচীন রীতি মেনে আজ থেকে দেবী মৃন্ময়ীর পুজো শুরু হয়ে গেল সেখানে। মুহুর্মুহ তোপধ্বনি জানিয়ে দিল এসে গিয়েছেন দেবী মৃন্ময়ী। মণ্ডপে মণ্ডপে চূড়ান্ত ব্যস্ততা। মল্ল পরিবারের যে ইতিহাস রয়েছে সেই সূত্রে জানা যায় 997 খ্রিস্টাব্দের আগে মল্ল রাজাদের রাজধানী ছিল জয়পুরের প্রদ্যুম্নপুর এলাকায়। 997 খ্রিস্টাব্দের কোনো এক সময় মল্লরাজ জগৎ মল্ল শিকার করতে বেরিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। কথিত আছে পথের খোঁজ করতে গিয়ে ক্লান্ত জগৎ মল্ল একসময় বটগাছের তলায় বসে পড়েন। সেখানেই নানা অলৌকিক কাণ্ডকারখানার মুখোমুখি হতে হয় রাজাকে। শেষে রাজা ওই বটগাছের নিচে দেবী মৃন্ময়ীর মন্দির স্থাপন করার দৈববাণী পান। নির্দেশ মোতাবেক রাজা জগৎমল্ল বটগাছের নিচেই দেবীর সুবিশাল মন্দির তৈরি করেছিলেন। পাশাপাশি ঘন জঙ্গল কেটে রাজধানী সরিয়ে আনেন বিষ্ণুপুরে। তারপর দীর্ঘ 1028 বছর ধরে বহু উত্থান পতনের সাক্ষী রয়েছেন দেবী মৃন্ময়ী। পরবর্তীতে মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলে শব্দকে ব্রহ্মজ্ঞান করে তোপধ্বনির প্রচলন শুরু হয়। সেই প্রথা আজও চলে আসছে। পুজোর প্রতিটি নির্ঘণ্ট আজও ঘোষিত হয় তোপধ্বনির মাধ্যমে। কিন্তু এখানের পুজোতে রয়েছে এক অন্য রীতি। সারা রাজ্যে যেখানে দুর্গাপুজো কালিকা পুরাণ মতে হলেও শুরুর দিন থেকে বিষ্ণুপুরের রাজ পরিবার দেবী মৃন্ময়ীর পুজো করে একটি প্রাচীন বিশেষ পুঁথি অনুসারে। বলিনারায়ণী নামে সেই পুঁথির নিয়ম নীতি মেনেই সেই পুজো হয় এখনো। রাজার পুজো, তাই পুজোর নিয়মকানুন ভিন্ন ধরনের। এই পুজো শুরু হয় জিতাষ্টমীর ঠিক পরের দিন, অর্থাৎ নবমী তিথি ধরে। এই বছরও তার অন্যথা হলো না। আজ নবমাদি কল্পারম্ভে 7 সকালে দেবীর আগমন ঘটে প্রাচীন মন্দিরে। প্রাচীন রীতি অনুসারে আজ রাজদরবার সংলগ্ন গোপাল সায়রে স্নান পর্ব সেরে মন্দিরে আনা হলো বড় ঠাকুরানী অর্থাৎ মহাকালীকে। দেবীপক্ষের চতুর্থী তিথিতে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী। সপ্তমীর দিন আনা হবে ছোট ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতীকে। এই 3 ঠাকুরানী আসলে স্থানীয় ফৌজদার পরিবারের হাতে আঁকা 3টি বিশেষ পট। আরাধনা শুরু হয় নিয়ম মেনে। কালের নিয়মের সঙ্গে রাজার রাজপাট চলে গিয়েছে। মাটিতে মিশেছে মল্লদের রাজপ্রাসাদ। গড়ের আকারে থাকা প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুর আজ একটি আধুনিক শহর। তবুও রয়ে গেছে মল্লদের ফেলে যাওয়া সেই আদি নিদর্শন। কিন্তু আজও দেবীর আগমনে মল্লভূম জুড়ে ছড়িয়ে পড়ে পুজোর গন্ধ। একসময় যে তোপের শব্দ শুনে দূর দূরান্তের প্রজারা জানতে পারতেন দেবীর আগমন বার্তা, তার পরিসর ছোট হয়ে এলেও বন্ধ হয়নি তোপধ্বনি। মা মৃন্ময়ী মন্দিরের পাশে গোপালসারের পাড়ে, সেখান থেকে কামান দাগা হয় আজও। আনন্দে মেতে ওঠে প্রাচীন মল্লভূমের আপামোর মানুষ। নেই রাজত্ব, নেই রাজাও, তবুও নিষ্ঠাভরে পালিত হয়ে আসছে শতাব্দী প্রাচীন এই রীতি। সপ্তমীর 14 দিন আগে থেকে কৃষ্ণ অষ্টমী তিথিতে বড় ঠাকুরানীর বিল্লবরণ হয় এবং কৃষ্ণ নবমী তিথিতে বড় ঠাকুরানীর গোপালসার ঘাট থেকে স্নান পর্ব হওয়ার পর মন্দিরের মধ্যে উনি আসেন। প্রত্যেকটা ক্ষণকে সুবিধা করা হয় তোপ দেখে। আজকে সর্বমোট 9 বার তোপধ্বনি করা হবে। অলরেডি সবার হয়ে গেছে। একইভাবে মান চতুর্থী দিন মন্দিরে আসবেন মেজ ঠাকুরন এবং সপ্তমীর দিন মন্দিরে আসবেন ছোট ঠাকুরন।
অষ্টমীর দিন সন্ধিক্ষণের পূর্ব মুহূর্তে অষ্টদশ পূজা বিশালাক্ষী দেবী রাজপরিবার অন্তর্ভুক্ত থেকে আসবেন। ওনার মহাস্নান পর্ব হওয়ার পর ওনার সামনে রাজঞ্জলি দেওয়া হয় সোনার চা ফুল দিয়ে, এবং সন্ধিক্ষণকে সূচিত করা হয় বড় কামান দেখে। অষ্টমী নবমীর মধ্যরাত্রে খচ্চর বাহিনীর পুজো শুরু হয়, এবং ইনাকে বলা হয় মহাবীর দেবী। 49তম মল্লরাজ বীর হাম্বীর এই পুজোর প্রচলন করেছিলেন রাজ্যকে মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য। ক্রমান্বয়ে বিজয়ার দিন ঘট বিসর্জনের পরে সন্ধ্যাবেলায় শ্রীরামচন্দ্রের পুজো, অপরিচিতা বন্ধন, দইয়ের মধ্যে চ্যাংমাছ ছেড়ে এবং নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজোর পরিসমাপ্তি ঘোষণা করা হয়। কিভাবে এই প্রচলন শুরু হলো পুজো? মল্ল রাজবংশের সূচনা হয়েছিল প্রদ্যুম্নপুর। প্রথম মল্লরাজ ছিলেন রঘুনাথ মল্ল। পরবর্তীকালে 19তম মল্লরাজ জগৎ মল্ল শিকারের উদ্দেশ্যে আসেন বন বিষ্ণুপুর, মানে তখন বিষ্ণুপুরকে বলা হতো বন বিষ্ণুপুর, এবং এই স্থানে এসে উনি বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকে মৃন্ময়ীর প্রত্যাদেশ পেয়ে এই মন্দির তৈরি করেন। তাই 997 খ্রিস্টাব্দে মন্দিরের প্রতিষ্ঠা এবং তখন থেকে দেবী পুজো হয়ে আসছে। 1027 বছর পেরিয়ে 1028 বছরে পা দিয়েছেন এবার দেবীর পুজো। এই যে আজকে মহাকালী এলেন মন্দিরে, এরপরের কি কর্মসূচি কবে কি? বেসিক্যালি যে পটের পুজো হয়, মৃন্ময়ী ছাড়াও যে পটের তিন যে পুজো হয়, বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী, শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ আছে যে বড় ঠাকুরানী হচ্ছেন মহাকালীর প্রতীক, এবং মেজ ঠাকুরানী হচ্ছেন মহালক্ষ্মীর প্রতীক, এবং ছোট ঠাকুরানী হচ্ছেন মহা সরস্বতীর প্রতীক। এছাড়াও সন্ধিক্ষণের পূর্ব মুহূর্তে যেটি বললাম একটু আগে, অষ্টদশ পূজা বিশালাক্ষী দেবী মন্দিরে আসেন। আজকে কি পুজো শুরু? আচ্ছা, কি এই যে গতানুগতিক যে বিভিন্ন যে পুজো, দুর্গা পূজার যে নিয়ম হয়, সেই নিয়মে কি এই পুজোর প্রচলন? না, এই পুজো হয় বলিনারায়ণ পুঁথি, যেটা আমাদের বংশের নিজস্ব একটা পুঁথি আছে, সেই অনুযায়ী এই পুজোটা করা হয়। মল্ল রাজ পরিবারের যেখানে মল্ল রাজার আধিপত্য আছে বা যেখানে পুজো হয়, সেখানে কি আজকের থেকেই শুরু? না, মল্লরাজ পরিবার শুধু নয়, অ্যাকচুয়ালি কৃষ্ণ নবমী তিথিতে যে পুজো হয় সেটা যে কোনো বনেদির বাড়িতেই হয়, ও একইভাবে মল্লরাজ বাড়িতে হয়। 14 দিন আগে যেটা বললাম নিয়মটা, কৃষ্ণ নবমী তিথিতে পুজো, সেটা যে কোনো বনেদির বাড়ি বা রাজবাড়িতেই হয়। আপনার নাম? জ্যোতিপ্রসাদ সিংহ ঠাকুর।